আজকের এই বিস্তারিত আলোচনায় স্বাগত। উম, আমরা সাধারণত জীবনানন্দ দাশ বলতে কি বুঝি? খুব শান্ত, আত্মমগ্ন একজন মানুষ। একদম রূপসী বাংলার স্রষ্টা, যিনি বনলতা সেনের খোঁজ করেছিলেন। হ্যাঁ, কিংবা শুধুই একজন নির্জনতার কবি। ঠিক তাই। আমাদের সবার মনের ভেতরে তার এমনই একটা রোম্যান্টিক এবং বিষণ্ণ ছবি আঁকা আছে। কিন্তু আজকে আমাদের হাতে থাকা তথ্যসূত্রগুলো ঘাঁটতে গিয়ে সম্পূর্ণ ভিন্ন এক জীবনানন্দের মুখোমুখি হতে হলো। বিষয়টা সত্যি অবিশ্বাস্য। মানে এমন একজন মানুষ যিনি কেবল মেঘ বা নক্ষত্রের দিকে তাকিয়ে থাকতেন না, বরং তিনি ছিলেন একজন তীক্ষ্ণ প্রাবন্ধিক, অত্যন্ত নির্ভীক একজন সমালোচক। এবং সমাজের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা পচন নিয়ে গভীরভাবে চিন্তিত এক সমাজ সচেতন মানুষ। একদম। আজকের এই আলোচনার মূল মিশন বা লক্ষ্যই হল এই সোর্স ম্যাটেরিয়াল বা তথ্যসূত্রগুলো থেকে সেই অচেনা, সেই প্রখর বুদ্ধিবৃত্তিক জীবনানন্দকে আবিষ্কার করা। হুম। কবিদের গদ্য নিয়ে কিন্তু মানুষের মনে সবসময় এক ধরনের কৌতূহল থাকে, কারণ কবিতায় তো অনেক কিছুই রূপকের আড়ালে থাকে, তাই না? তা তো বটেই। কিন্তু গদ্যে গদ্যে একজন লেখকের মগজের আসল কাঠামোটা একদম স্পষ্টভাবে ধরা পড়ে। ঠিক আছে, চলুন বিষয়টা একটু খুলে দেখা যাক। জীবনানন্দ দাশ মূলত কবি হলেও তার প্রবন্ধগুলো এত বেশি মৌলিক যে তা নিয়ে আলাদা করে কথা বলাটা ভীষণ জরুরি। এখানকার সবচেয়ে চমকপ্রদ দিকটি হল এই আলোচনাটি শুধু একজন সাহিত্যিকের গদ্য নিয়ে নয়। আমরা আসলে একজন মানুষের চিন্তা, তার দর্শন এবং সমকালীন সমাজ নিয়ে তার উদ্বেগের এক নিখুঁত ব্যবচ্ছেদ করতে যাচ্ছি। হুম। তিনি তার চারপাশের পৃথিবীকে ঠিক কী চোখে দেখতেন, এই প্রবন্ধগুলো তারই এক অকাট্য দলিল। আর এই প্রবন্ধের কথা যখন উঠলই, এর পেছনের একটা অদ্ভুত প্রকাশনার ইতিহাসের কথা না বললেই নয়। ১৯৫৪ সালের অক্টোবরে কলকাতায় ট্রাম দুর্ঘটনায় জীবনানন্দের অকাল মৃত্যু হয়। হ্যাঁ, এক মর্মান্তিক ঘটনা। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই মানুষটা এত প্রবন্ধ লিখেছেন, অথচ তার জীবদ্দশায় প্রবন্ধের কোনো বইই প্রকাশিত হয়নি। মৃত্যুর পর ১৯৫৬ সালে সিগনেট প্রেস থেকে প্রথম বের হয় কবিতার কথা। মানে একজন লেখক এত সিরিয়াসলি গদ্য লিখছেন, কিন্তু তার জীবদ্দশায় পাঠকরা জানতেই পারল না। বিষয়টা বেশ আক্ষেপের, তাই না? অবশ্যই আক্ষেপের। তবে এই প্রথম বইটি প্রকাশের পেছনের যে ঐতিহাসিক পটভূমি, সেটা বেশ ইন্টারেস্টিং। বলুন। কবির মৃত্যুর পর তার বোন সুচরিতা দাস এবং তরুণ কবি ভূমেন্দ্র গুহ এরা দুজনে মিলে পাণ্ডুলিপিগুলো উদ্ধার করেন। বইটির কবিতার কথা নাম রেখেছিলেন জীবনানন্দের অনুজ অশোকানন্দ দাশ। ও আচ্ছা। হ্যাঁ, আর এতে ১৯৪৩ থেকে ১৯৫৩ সালের মধ্যে প্রকাশিত মাত্র ১৫টি প্রবন্ধ সংকলিত হয়েছিল। তখন সবার ধারণা ছিল জীবনানন্দ হয়তো হাতে গোনা এই কয়েকটি প্রবন্ধই লিখেছেন। আর ঠিক এই জায়গাটাতেই গবেষণার আসল চমকটা লুকিয়ে আছে। আমি যখন এই সোর্সগুলো ঘাঁটছিলাম, আমার তো রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড়। হ্যাঁ, স্বাভাবিক। জীবনানন্দ শুধু ওই ১৫টি প্রবন্ধই লেখেননি। গবেষক দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, ভূমেন্দ্র গুহ এদের অক্লান্ত পরিশ্রমে জানা যায় যে তার প্রকাশিত, অপ্রকাশিত, খসড়া, এমনকি ইংরেজিতে লেখা প্রবন্ধ মিলিয়ে এই সংখ্যা প্রায় ১১৮ থেকে ১২১টি। হ্যাঁ, বিশাল একটা সংখ্যা। ভাবা যায়। এর মধ্যে ইংরেজিতে লেখা প্রবন্ধের সংখ্যাই হল ২১টি, যার মধ্যে ইন ফর দ্য ডেলিউজ খুব উল্লেখযোগ্য। এই বিপুল পরিসংখ্যান থেকেই কিন্তু বোঝানো যায় যে একজন নির্জন কবি আসলে ভেতরে ভেতরে কতটা মুখর ছিলেন। একদম। তিনি শুধু নিজের মনেই কথা বলেননি, সমকালীন সমাজ নিয়ে প্রতিনিয়ত একটা বুদ্ধিবৃত্তিক লড়াই চালিয়ে গেছেন। কিন্তু তার সেই লড়াইয়ের ধরন, তার গদ্যশৈলীটা মোটেও সহজ ছিল না। একদমই না। বাংলা সাহিত্যের দিকে তাকালে বঙ্কিমচন্দ্র বা প্রমথ চৌধুরীর গদ্যের একটা নির্দিষ্ট মেজাজ আছে। রবীন্দ্রনাথের গদ্য ভীষণ সুললিত, কিন্তু জীবনানন্দের গদ্য সেটা সম্পূর্ণ আলাদা। এটা যেন একটা জটিল গোলকদাধার মতো। বাক্যগুলো দীর্ঘ, ঘনীভূত, একদম শেষ প্রান্তে পৌঁছালে তবেই যেন অমূল্য চিন্তার গুপ্তধনের দেখা মেলে। যদি আমরা বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটে বিচার করি, তাহলে দেখব জীবনানন্দ কেন এই আপাত দুরূহ পথটা বেছে নিয়েছিলেন। কেন? কারণ সাধারণ বা সরল ভাষায় গভীর ও সূক্ষ্ম চিন্তা প্রকাশ করা সম্ভব নয় বলে তিনি মনে করতেন। আচ্ছা। তিনি একই বাক্যের ভেতর মূল বক্তব্য, শর্ত, তাৎপর্য এবং টিকা জুড়ে দিতেন,
কমা, সেমিকোলন, ড্যাশ দিয়ে তিনি বিশাল সব বাক্য তৈরি করতেন। এই বিশাল বাক্যের একটা চরম উদাহরণ আমি এখানে দিতে চাই। এটা বেশ মজার। হ্যাঁ, ওই ইংরেজির প্রবন্ধটা তো। ঠিক ধরেছেন। ইংরেজিতে লেখা ইন ফর দ্য ডেইলি ইউজ প্রবন্ধে তিনি এমন একটা বাক্য লিখেছিলেন যেটা ১৯৪টা শব্দের সমন্বয়ে গঠিত। অবিশ্বাস্য। একটু ভাবুন, একটা মাত্র বাক্যে ১৯৪টা শব্দ। লেখক নিজেই এটাকে উৎপীড়ক বা টচুয়াস সেন্টেন্স বলেছিলেন। মানে তিনি নিজেও জানতেন তিনি পাঠকের ঘাম ছুটিয়ে দিচ্ছেন। হ্যাঁ, একদম। আর শুধু তাই নয়, নিজের মনের ভাব প্রকাশের জন্য তিনি বাংলায় প্রচুর নতুন সমাসবদ্ধ শব্দও তৈরি করেছিলেন, যেগুলো রীতিমতো বাংলা অভিধানে যুক্ত হওয়ার দাবি রাখে। ঠিক। আর এই নিজস্ব ভাষা তৈরি করে নেওয়াটা তার সমালোচক সত্তার একটা বড় হাতিয়ার ছিল। আর ঠিক এই জায়গাতেই বিষয়টা দারুণ কৌতূহল উদ্দীপক হয়ে ওঠে, কারণ সমালোচক জীবনানন্দ ছিলেন একদম নির্ভীক। তিনি কবিতা কি সেটার চেয়ে কে কবি বা কবির সংজ্ঞায়নে বেশি জোর দিয়েছিলেন। তার বিখ্যাত উক্তি, সকলেই কবি নয়, কেউ কেউ কবি। এই উক্তির পেছনে দর্শনটা খুব গভীর। শুধু কল্পনা থাকলেই হবে না, সেই কল্পনার সাথে জীবনের অভিজ্ঞতা ও চিন্তার সারবত্তা থাকতে হবে। হ্যাঁ, কবিতা তার কাছে কোনো চিন্তার ব্যায়াম নয়। তার মতে কবিতা হল কবির মনের অভিজ্ঞতার এক দৈব সন্তান। দারুণ একটা শব্দ, দৈব সন্তান। আর এই মাপকাঠিতে যারা উত্তীর্ণ হতেন না, তাদের বিষয়ে জীবনানন্দ ছিলেন চরম নৈর্ব্যক্তিক। কোনো খাতির করতেন না তিনি। যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গটাই ধরা যাক। সমকালীন রবীন্দ্র বিরোধিতাকে তিনি পাত্তাই দেননি। তিনি রবীন্দ্রনাথকে লোকোত্তর পুরুষ বলেছিলেন এবং সরাসরি গেটের সমতুল্য মনে করতেন। হ্যাঁ, সেই সময় অনেকে রবীন্দ্রনাথকে বুর্জোয়া বলে অপবাদ দিত, কিন্তু জীবনানন্দ যুক্তি দিয়ে তা খণ্ডন করেছেন। আবার কাজী নজরুল ইসলাম প্রসঙ্গে তার মূল্যায়নটাও দেখুন। নজরুলের কবিতা নিয়ে তার পর্যবেক্ষণ বেশ তীক্ষ্ণ ছিল। তিনি বলেছিলেন, নজরুলের কবিতা চমৎকার হলেও তার কাব্যে মনন প্রতিভা ও অনুশীলিত সুস্থিরতার অভাব ছিল, তাই তা মানোত্তীর্ণ নয়। এটা কিন্তু খুব কড়া একটা সমালোচনা। তবে সবচেয়ে চমকপ্রদ হল অস্কার ওয়াইল্ডকে নিয়ে তার মন্তব্য। ও হ্যাঁ, অস্কার ওয়াইল্ডের মতো বিশ্বখ্যাত লেখককে জীবনানন্দ স্রেফ বিচিত্র সাহিত্যিক ধুরন্ধর বলেছিলেন, মানে যার শক্তি ছিল কিন্তু কোনো আসল প্রতিভা ছিল না। এই মন্তব্যগুলোই প্রমাণ করে জীবনানন্দের অধ্যয়ন কতটা গভীর ছিল। জেমস জয়েস, টলস্টয় থেকে শুরু করে সমকালীন ইউরোপীয় সাহিত্য সব তার নখদর্পণে ছিল। তিনি কারও মুখাপেক্ষী হয়ে সমালোচনা করতেন না। সাহিত্যের পাতা থেকে এবার একটু সমাজের দিকে চোখ ফেরানো যাক। তিনি কিন্তু শিক্ষা ব্যবস্থা নিয়েও প্রচণ্ড উদ্বিগ্ন ছিলেন। শিক্ষা বিষয়ক 5টি প্রবন্ধ তিনি লিখেছিলেন। ঠিক। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। একজন কবি কেন শিক্ষা ব্যবস্থা নিয়ে লিখছেন? কারণ ১৯৫২ সালের দিকেই তিনি বুঝেছিলেন শিক্ষার মারাত্মক অবনতি ঘটছে। হ্যাঁ, তিনি লিখেছিলেন, বেসরকারি কলেজের শিক্ষকদের বেতন সরকারি কেরানিদের চেয়েও কম, যা তৎকালীন সমাজের একটা চরম অবহেলার চিত্র তুলে ধরে। আর শুধু শিক্ষকের বেতন নয়, শিক্ষার মাধ্যম হিসাবে ইংরেজির জোরপূর্বক ব্যবহার নিয়ে তিনি সমালোচনা করেছেন। তিনি মনে করতেন এর ফলে ছাত্রদের পড়াশোনায় অরুচি তৈরি হচ্ছে এবং নোট বইয়ের উপর নির্ভরতা বাড়ছে। একদম। আজকের দিনেও তো আমরা এই মুখস্থবিদ্যা নিয়ে ভুগছি। উনি সেটা ১৯৫২ সালেই দেখতে পেয়েছিলেন। সমাজ ও রাষ্ট্রভাবনার ক্ষেত্রে ভাষা আন্দোলন নিয়ে তার প্রবন্ধটাও খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আমরা সোর্স থেকে দেখতে পাচ্ছি ১৯৫২ সালে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা নিয়ে তিনি একটি প্রবন্ধ লিখেছিলেন। আর এখানে সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল তিনি কোনো রাজনৈতিক পক্ষ নেননি। একদমই না। তিনি সম্পূর্ণ ভাষাতাত্ত্বিক ও ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে বলেছিলেন যে পূর্ব বাংলার মানুষের জন্য বাংলায় স্বাভাবিক রাষ্ট্রভাষা হওয়া উচিত। কারণ সেখানকার মানুষের মুখে ও মননে এটি প্রাকৃতিকভাবে গড়ে উঠেছে, উর্দু বা ইংরেজি নয়। হ্যাঁ, আর ইতিহাস সাক্ষ্য দেয় ১৯৫৬ সালে তার সেই যৌক্তিক চিন্তার প্রতিফলন ঘটেছিল। তখন বাংলা রাষ্ট্রভাষার স্বীকৃতি পায়। সাংবাদিকতার অভিজ্ঞতাও তাকে এই সমাজ সচেতনতা দিয়েছিল। হ্যাঁ, তিনি স্বরাজ পত্রিকায় কাজ করতেন। মজার ব্যাপার হল, পত্রিকার মালিক তাকে ভর্ৎসনা করে বলেছিলেন যে তিনি জার্নালিজম বোঝেন না। অথচ তার প্রবন্ধগুলো প্রমাণ করে তিনি সমকালীন বিশ্ব রাজনীতি, গ্লোবালাইজেশনের আদি রূপ নিয়ে কতটা গভীরভাবে সচেতন ছিলেন। তাহলে এই সব কিছুর মানে কি দাঁড়ায়?
জীবনানন্দ দাশ কেবল মেঘ, বনলতা সেন বা নির্জনতার কবি ছিলেন না। তার গদ্য আমাদের শেখায় কিভাবে সমাজকে গভীরভাবে পর্যবেক্ষণ করতে হয়, সস্তা জনপ্রিয়তার স্রোতে গা না ভাসিয়ে নিজের যুক্তিতে অটল থাকতে হয় এবং তথ্যের ভিড়ে প্রকৃত জ্ঞানকে আলাদা করতে হয়। আজকের যুগে যে কোনো শিক্ষার্থীর জন্য এটা অমূল্য শিক্ষা। একেবারে শেষে সে একটি ভাবনার জায়গা উন্মুক্ত করা প্রয়োজন। অবশ্যই। তথ্যসূত্রে উল্লেখ আছে, মৃত্যুর পর জীবনানন্দ দাশের বেশ কিছু পাণ্ডুলিপির খাতা হারিয়ে যায়। অনেক গল্প, উপন্যাসের পাণ্ডুলিপি, যার মধ্যে প্রবন্ধের খসড়া থাকাও অসম্ভব নয়। একটু ভেবে দেখুন, যে কবির মাত্র কয়েকটি প্রবন্ধ আমাদের সমাজ, শিক্ষা এবং বিশ্ব সাহিত্য সম্পর্কে এত গভীর দৃষ্টিভঙ্গি দেয়, তার হারিয়ে যাওয়া সেই খাতাগুলোতে হয়তো আধুনিক মানব সভ্যতার সংকট নিয়ে এমন কোনো অমোঘ সতর্কবাণী লুকিয়েছিল যা চিরকালের মতো আমাদের অগোচরেই থেকে গেল। সত্যি তাই। সেই হারিয়ে যাওয়া চিন্তার শূন্যতা আজকের সাহিত্য ও সমাজকে কতটা দরিদ্র করে রেখেছে, এই প্রশ্নটি কিন্তু ভাবার মতো। খুব গভীর একটা প্রশ্ন, একটা অদ্ভুত শূন্যতা কাজ করে এটা ভাবলেই। এই গভীর ও তথ্যবহুল যাত্রায় সঙ্গ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।